দেখো দিঠি, ওকে আমরা জিজ্ঞেস করেছি, ও উত্তর দেয়নি, আর তাই আর আমরা দ্বিতীয়বার জিজ্ঞেস করিনি। তবে আমরা যে সবটা বুঝেছি এমনটা নয়, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা আমার ছেলেকে অবিশ্বাস করব। দেখো, আমাদের একটা শিক্ষা দীক্ষা আছে, আর সেই শিক্ষা থেকেই বলতে পারি যে আমার ছেলে কেন একজন মাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, তাকে মেরে ফেলার জন্য বলতে পারো? আর তোমার মাকেও কিডন্যাপ করবে কেন? কেন কিডন্যাপ করবে আমিও তো সেটাই জানতে চাই কাকু। আমার মাকে কিডন্যাপ করে ওর কি লাভ? ও চুপ করে আছে কেন? ওকে উত্তর দিতে বলো। দিদি, তুমি বেশিক্ষণ এখানে থেকো না। আমি ছেলেটা তো খুব একটা ভালো নই। তোমার মাকে কিডন্যাপ করে আমি ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু তোমাকে কিডন্যাপ করে আমি নাও ছাড়তে পারি। আর প্রথমবার যে কাজটা করতে গেছিলাম সেটা যে দ্বিতীয়বার করব না এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি তোমায় পাচার করে দিতে পারি দিঠি। এই মাধবপুরটা তোমার জন্য ঠিক জায়গা না দিঠি, তাই জন্য তোমায় বারবার বলছি তুমি এখান থেকে চলে যাও। এই কয়েক বছর তুমি আমার পরিবারকে অনেক হেল্প করেছো, তাই জন্যে আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। ও, আমার ক্ষতি করতে চাও না, কিন্তু আমার মায়ের ক্ষতি করতে চেয়েছিলে। উত্তর দাও, তুমি কেন আমার মাকে কিডন্যাপ করেছিলে? আমার বাড়িতে তুমি আমার মুখটা কোথায় ডুবিয়েছো সেটা একবারও ভেবে দেখেছো? আমি কোনোদিন আর আমার মায়ের দিকে চোখ তুলে তাকাতে পারবো না। আমার পরিবারের কাছে আমার আর লজ্জার কোনো শেষ থাকবে না। সারা জীবন সবার কাছে, আমার পরিবারের কাছে আমাকে ছোট হয়ে থাকতে হবে। তোমার মায়ের তো আলটিমেটলি কোনো ক্ষতি হয়নি, ছেড়েই তো দিয়েছি, বাড়ির মোড় পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি। বলেনি তোমার মা? গাড়ি করে দিয়ে এসেছিলাম। অত কথা আমি শোনার সময় পাইনি, তবে নিশ্চয়ই আমি বাড়ি গিয়ে সব কথা শুনবো। তুমি কেন করেছো এই কাজটা? যখন দেখেছো যে পুলিশ প্রচন্ড খোঁজাখুঁজি শুরু করেছে আর সামলাতে পারছো না, তখন আমার মাকে আবার পৌঁছে দিয়ে এসেছো, তাই তো? কি আশ্চর্য! তার আগে আমি তো নিজেই পুলিশের কাছে ছিলাম, কিন্তু পুলিশ তো আমায় বেকসুর খালাস করে দিয়েছে, কারণ ওরা কোনো প্রমাণ পায়নি। আমার তো মনে হচ্ছে তুমি পুলিশকে বোকা বানিয়েছো। আমাকে যখন গাড়ি করে নিয়ে যাচ্ছিল, আমার বারবার একটাই কথা মনে হচ্ছিল, শেষবারের মতন আমি আমার এই কাছের মানুষগুলোকে আর কোনোদিন দেখতে পাবো না। এসব নানান রকম ভাবতে ভাবতে মৃত্যু সামনে জেনেও কখন আমার দু চোখে ঘুম এসে গেছিল আমি জানি না। তারপর হঠাৎ একটা ঝটকায় আমার ঘুম ভেঙে যায়, দেখি গাড়িটা শহরে চলে এসেছে। আমি তো একেবারে অবাক হয়ে গেলাম, ভাবলাম যে রাতের অন্ধকারে না মেরে আমাকে কি দিনের আলোতে মারবে, তাও আবার শহরের মধ্যে। আর তখন ভোরের আলো ফুটে গেছে বলে রাস্তা দিয়ে দু একটা লোক চলাচল শুরু হয়ে গেছে। অদ্ভুত, আমার মুখ বাঁধা ছিল না, ইচ্ছে করলে আমি চিৎকার করতে পারতাম, হাত পাও বাঁধা ছিল না, আমি যদি মনে করতাম গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়তে পারতাম। অবশ্য আমার চিৎকার করার বা গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ার মতন শক্তি ছিল না শরীরে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তখন ওই ছোটু বলল যে একটু পরেই সব কিছু জানতে পারবেন। তারপর দেখি গাড়িটা আমাদের গলির মুখে এসে দাঁড়ালো। আমি তো অবাক হয়ে গেছি, আমি বললাম, ও কি তাহলে আমাকে আমার বাড়ির সামনে মারবে? মানে আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে পিছন থেকে গুলি করে মারবে? কিছুই বুঝতে পারছি না। আমাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি আমাকে মারবে বলে আমার বাড়ির কাছে নিয়ে এলে? আর তখন তো আমাদের গলির মুখে লোক চলাচল শুরু হয়ে গেছে, আমি চিৎকার করতেই পারি ইচ্ছে করলে। কিছু
বুঝতে পারছি না, ও আমাকে বললো যে বেশি কথা বলার দরকার নেই, আপনি চুপচাপ গাড়ি থেকে নেমে যান, আমার তাড়া আছে। আমি কিছু বোঝার আগেই ও দরজাটা খুলে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল। তারপর আর কি, ও গাড়িটা নিয়ে হুশ করে চলে গেল। না, ও ডেফিনেটলি কোনো ইঙ্গিত, কোনো ইনস্ট্রাকশন পেয়েছিল বৌদি। কারণ আমরাও তো পুলিশকে ইনফর্ম করেছিলাম। ও তো জানে, ও যতই কোর্ট থেকে বেকুসুর খালাস পা, সন্দেহ কিন্তু ওর উপরে ছিল। ফলে ও কোনো স্টেপ নেওয়ার আগে হয়তো ভয় পেয়ে গেছিল। আমাকে তোমরা কালেক্টিভলি খারাপ বলো। এখন বুঝতে পারছো না যে তোমরা সবাই ভুল? তাহলে আমি এই যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু ওই যে ছবি তোলা আছে তার কি হবে? আচ্ছা, ওই এখন পুলিশের জালে জড়িয়ে যাবে বোধহয়। এরপর তো বিচার হবে। আমাকে তো কেউ আর দেখতে পায়নি, সব কাজগুলো তো ওই করেছে। যাই হোক না কেন, যে অপরাধ করেছে তাকে কিছুতেই ছাড়া হবে না। না না, বৌদি ফিরে এসছে বলে আমরা ভুলে যাব যে কে দোষী, সে তো কোনোদিন হবে না। এই বৌদি ফিরে এসছে, এবার আমাদের জানতে হবে দোষী অ্যারেস্ট হয়েছে কি হয়নি। বৌমা, তোমার খুব কষ্ট হয়েছে না মা? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ওই ছেলের যদি তোমার ওপর এতই রাগ থাকে, আর দিঠির ওপর যদি এতই তার ভালোবাসা থাকে, তাহলে ও বুঝতে পারলো না যে তুমি বাড়িতে এসে সব কিছু বলে দেবে আমাদের? যে তোমাকে ও কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, তোমাকে মারতে চেয়েছিল। আচ্ছা, এর পরেও দিঠি ওকে বিয়ে করবে বলে মনে হয়? এইসব ছেলে কি বিয়ে শাদী করে নাকি? সর্বনাশ করে ছেড়ে দেবে দিঠির। আমার মেয়ের কোনো সর্বনাশ আমি হতে দেবো না। কিন্তু জানো বৌদি, কোথাও একটা মিসিং লিঙ্ক আছে। মানে কিছুতেই আবার অঙ্ক মিলছে না। সমস্যার মিসিং লিঙ্কটা তুমি কোথায় পাচ্ছ? এর মধ্যে মিসিং লিঙ্কের কি আছে? ছোট আন্টিকে মেরে ফেলবে বলেই তো রাতে বেরিয়েছিল, আর তারপর নিশ্চয়ই সেরকম কোনো চাপে পড়েছে, তাই শহরের মধ্যে নিয়ে আসতে হয়েছে, আর তারপর বিপদ বুঝে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। আফটার অল বসেরও তো বস থাকে, ও যত বড় অপরাধী হোক না কেন, ওর ওপরেও তো আরো কোনো বড় অপরাধী ছিল, ওকেও তো নিশ্চয়ই কাউকে ধরতে হয়েছিল। ছি, আমি তোমায় প্রমিস করছি মা, আমি যদি এই ছেলেটাকে দিয়ে যাবজ্জীবন জেলের ঘানি টানাতে না পারি, যাবজ্জীবন সাজা দিতে না পারি, তাহলে আমার নাম প্রত্যুষ সেনগুপ্ত নয়। আমার জন্য তোদের সব আনন্দ নষ্ট হয়ে গেল রিঙ্কা। আমার এই দুর্ঘটনার জন্যই তো তোদের বিয়েটা আটকে আছে। বল প্লিজ মা, এসব কথা বলো না এখন। তুমি বাড়ি ফিরে এসেছো, সেটা আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তবে পুরোপুরিভাবে আমি শান্ত হতে পারিনি। যতদিন ওকে কাঠগোড়ায় তুলতে পারবো, আমি ছেলে হিসেবে মনে করবো যে আমি যথার্থভাবে তোমার সম্মান রক্ষা করতে পারিনি। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, ওই ছেলেটাকে কাঠগোড়ায় তোলা, উপযুক্ত শাস্তি দেওয়া। হ্যাঁ, তোমার বোনকে সাবধান করো। আমার মনে হয় 7:30 সে বেরিয়ে গেছে ওর সাথে ফয়সলা করবে বলে। যতক্ষণ না ফিরে আসছে, আমাদের উদ্বেগ কিন্তু এতটুকু কমবে না। তোমরা তোমাদের ছেলেকে ভালো সাজিয়ে আরো উচ্ছন্ন পাঠানোর ব্যবস্থা করো। দেখো কলকাতায় গিয়ে আরো কত মানুষের ক্ষতি করে। বলা তো যায় না, হয়তো আমারই ক্ষতি করবে। এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে দিঠি?